মেসিকাণ্ডে জোড়া নোটিশে হাজিরা দেননি, এবার তৃতীয় নোটিশ অরূপ বিশ্বাসকে। আজই তৃতীয় নোটিশ পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। শারীরিক অসুস্থতার কারণ দেখে প্রথম নোটিশে হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, যদিও শারীরিক অসুস্থতার সপক্ষে কোনো মেডিকেল সার্টিফিকেটও জমা দেননি তিনি। আর এরপর পুলিশের দ্বিতীয় নোটিশেও হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, আর এবার তাকে তৃতীয় নোটিশ দেওয়া হলো। অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ পাঠানো হলো। আজই এই নোটিশ পাঠানো হয়, যেখানে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে এই নোটিশ পাঠিয়ে বলা হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। মেসি কাণ্ডের আগে জোড়া নোটিশে হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি, যদিও অসুস্থতার সপক্ষে কোনো মেডিকেল সার্টিফিকেট তিনি জমা দেননি। পুলিশের দুবার নোটিশে হাজিরা না দেওয়ার পর এবার তৃতীয় নোটিশ তাকে পাঠানো হলো। অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই মুহূর্তে আমরা নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে রয়েছি। আমার সামনে যে বাড়ি এটাই অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়ি, রেজিস্টার্ড অ্যাড্রেস। যদিও তিনি এই মুহূর্তে বাড়িতে নেই। বিধাননগর কমিশনারের সূত্রে খবর, এর আগে তাকে দুবার নোটিশ করা হয়, কিন্তু প্রথমবার নোটিশের পর 14 দিনের সময় চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। স্বাস্থ্যের কথা বলেছিলেন, কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয় যে কোনো মেডিকেল সার্টিফিকেট তিনি প্রডিউস করেননি। তাকে ফের আরেকটি নোটিশ করা হয় এবং চলতি মাসের 8 তারিখ তাকে হাজিরার কথা বলা হয়, কিন্তু সেই দিনও তিনি হাজিরা দেননি। এরপর আজকে তৃতীয় নোটিশ করা হলো অরূপ বিশ্বাসকে। এই যে বাড়ির সামনে যে গেট দেখো, গেট যেহেতু বন্ধ রয়েছে, এখানে দুটো নোটিশ, আগে যে দুটো নোটিশ করা হয়েছিল সেই দুটো নোটিশই কিন্তু গেটের ওপর এইভাবে পেস্ট করা রয়েছে। এবং তৃতীয় নোটিশ, সেটাও বিধাননগর কমিশনারেটের তরফ থেকে, বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে ইতিমধ্যেই নিউ আলিপুর থানার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউ আলিপুর থানার আধিকারিকরা অরূপ বিশ্বাসকে সেই নোটিশ সার্ভ করবেন। পুলিশ সূত্রে খবর, 48 ঘন্টার মধ্যে নোটিশ রিসিভ করার 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী আধিকারিক যিনি রয়েছেন শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তার যে জিজ্ঞাসাবাদ, তার সম্মুখীন হওয়ার কথা বলা হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। যে খবরের শুরুতেই চোখ রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে। কালীঘাটের বাড়িতে আজকে পৌঁছে যায় পুলিশ। একেবারে ভোর রাতে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। বেশ কয়েক ঘন্টা সেখানে তল্লাশি চলে, যেটা জানা গিয়েছে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই তল্লাশি। বেশ কিছুক্ষণ তল্লাশির পর পুলিশ আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে পৌঁছে গিয়েছিলেন। সকাল 8টা নাগাদ তিনিও বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং সেই লোকেশন ধরা পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। রাত 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। সেই সময় তাদের সঙ্গে কালীঘাট থানার পুলিশও ছিল। 4 ঘন্টা ধরে বাইরে প্রথমে অপেক্ষা করেন পুলিশ আধিকারিকরা এবং বারবার বলা সত্ত্বেও কেউ তখনও দরজা খোলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর গেটের তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। 1.5 ঘন্টারও বেশি সময় তল্লাশি চলে, কিন্তু আত্মসহায়কের কোনো খোঁজ সেখানে পাওয়া যায়নি। হিন্দল দেব প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, প্রাক্তন বিধায়কের সঙ্গে আর্থিক লেনদেন যে সূত্র ধরে এই আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ করছে পুলিশ, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার কোনো খোঁজ পাওয়া গেল না, কিন্তু কোন রকম হদিশ এখনো পর্যন্ত মিলছে কি? কোথায় গেল সুমিত রায়? একেবারেই দেখো, তদন্তকারী দলের সদস্য অর্থাৎ কিনা শালবনী থানা তদন্তকারী দলের সদস্যরা যেটা স্পষ্টত বলছেন, এই সুমিত রায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার সঙ্গে কিন্তু পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার আর্থিক লেনদেন হয়েছিল। যদিও ব্যাংক ট্রানজাকশন যেটা হয়েছে তার থেকে নয়, পুলিশ যেটা বলছে তারা বিভিন্ন সূত্র মারফত সেটা জানতে পেরেছেন। এবং সুজয় হাজরা প্রাক্তন বিধায়ককে যেহেতু আগেই গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে কোটি টাকার ওপরে কিন্তু রীতিমতো এই আর্থিক লেনদেন হয়েছিল সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরার, তেমনটাই তদন্তকারীরা বলছেন। এবং সবচেয়ে বড় বিষয়, যখন তদন্তকারীরা এখানে এসে পৌঁছয় তখনও কিন্তু ফোনের টাওয়ার
অন ছিল, অর্থাৎ টাওয়ার লোকেশন পুলিশ পায় যে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি রয়েছে, এই বাড়িতেই কিন্তু তার আত্মসহায়ক সুমিত রায় রয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন এসে পৌঁছয়, দীর্ঘক্ষণ তারা বাধাপ্রাপ্ত হয়ে এখানে দাঁড়িয়ে থাকে এবং তারপর থেকে কিন্তু ফোনের সুইচড অফ, অর্থাৎ ফোনের সুইচড অফ থাকলে স্বাভাবিকভাবে টাওয়ার লোকেট করা সম্ভবপর হয়ে ওঠে না। সেই কারণে তদন্তকারীরা যেটা বলছেন যে তারা দুটো থেকে আড়াইটা নাগাদ এখানে এসে পৌঁছন। তোমাকে দেখাবো, এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, এই গেটের তালা দেওয়া ছিল এবং কোলাপসেবল গেট যেটা রয়েছে সেটারও তালা দেওয়া ছিল। দীর্ঘক্ষণ তারা এখানকার নিরাপত্তা রক্ষীদেরকে বলেন যে সুমিত রায়ের সঙ্গে তারা কথাবার্তা বলতে চান, তাকে ডেকে দেওয়া হোক। তাকে ডাকেননি, তেমনটাই অভিযোগ উঠে আসছে পুলিশের তরফ থেকে। এবং শুধু তাই নয়, শালবনী থানার পুলিশ প্রায় 4 ঘন্টার কাছাকাছি অপেক্ষা করার পর তারপরে কিন্তু তারা গ্যাস কাটার দিয়ে তালা ভেঙে এবং কোলাপসেবল গেটের তালাও ঠিক একই রকমভাবে কেটে ওপরে গিয়ে প্রবেশ করে এবং তারপরেই তারা কিন্তু তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে সুমিত রায়ের খোঁজ কিন্তু তারা পাননি, তেমনটাই তদন্তকারীরা বলছেন। যদিও এখনও পর্যন্ত তারা কলকাতাতে রয়েছেন, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন ঠিকই, কিন্তু যেহেতু ফোনের সুইচ অফ হয়ে গিয়েছে সেই কারণে টাওয়ার লোকেট করা পুলিশের কাছে এক্ষুনি সম্ভবপর হয়ে উঠছে না। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এই শালবনী এলাকায় প্রচুর জমি, সরকারি জমি, সেই সব জমিগুলো কিন্তু জমি কেলেঙ্কারি করা হয়েছিল এবং জমিকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরূপ করা হয়েছিল। এবং সেক্ষেত্রে কিন্তু এই সুজয় হাজরা, যিনি প্রাক্তন এমএলএ তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুরে, তাকে গ্রেফতার করে পুলিশ এই অভিযোগের ভিত্তিতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার নাম উঠে আসে এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ কিন্তু পুলিশের কাছে প্রমাণ রয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যার ভিত্তিতেই তারা তল্লাশিতে আসেন। কিন্তু এখনও পর্যন্ত সেই সুমিত রায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সুমিত রায় বেপাত্তা। সুমিত রায়ের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সঙ্গে থাকো হিন্দুল, আমাদের এই হচ্ছে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে, যার খোঁজে আজকে ভোরবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান শালবনী থানার পুলিশ আধিকারিকরা। কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে আজ সকালে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় এই সুমিত রায়ের খোঁজে, যার সঙ্গে প্রাক্তন বিধায়ক, যার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ রয়েছে, যে অভিযোগে প্রাক্তন বিধায়ককে গ্রেফতারও করা হয়েছে, সেই সুজয় হাজরার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে এই সুমিত রায়ের, এমনই খবর পুলিশ সূত্রে। সুজয় হাজরা, যার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ দায়ের হয় শালবনী থানায়, পরে তাকে গ্রেফতারও করা হয়। আর সেই সুজয় হাজরার সঙ্গে আত্মসহায়কের কোটি টাকার লেনদেনের তথ্য উঠে আসে পুলিশের হাতে। সুজয় হাজরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক মেদিনীপুরে, তাকে কয়েকদিন আগে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় শালবনী থানার একটি মামলা। যে মামলাটা হচ্ছে জালিয়াতি প্রতারণার মামলা, যেটা হচ্ছে জমি জালিয়াতির মামলা। এবং সেই মামলায় যখন সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে আসে। দেখা যায় কোটি টাকার ওপর লেনদেন সুজয় হাজরার সঙ্গে হচ্ছে কার? সুমিত রায়। সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, এবং সেই মতো হচ্ছে সুমিত রায় খোঁজ শুরু করেন, কিন্তু সুমিত রায় খোঁজ পুলিশ জানাচ্ছে তারা পাচ্ছিলেন না। এর পরবর্তীকালে সুমিত রায়ের টাওয়ার লোকেশন কয়েকদিন ধরে তারা ট্র্যাক করে গতকাল সন্ধ্যে নাগাদ কলকাতায় এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ, এবং 3টি গাড়িতে করে পুলিশের টিম এসে পৌঁছায়। এসে তারা বিভিন্ন জায়গায় যখন টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে সুমিত রায়, তখন রাত্রিবেলা, যা জানাচ্ছে পুলিশের তরফ থেকে, রাত্রিবেলা দেখা যায় সুমিত রায়ের টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতেই দেখাচ্ছে হচ্ছে সুমিত রায়ের টাওয়ার লোকেশন। এরপরে রাত্রি 1টা নাগাদ পুলিশের টিম তারা প্রথমে কালীঘাট থানায় যায়, তারপর সেখান থেকে হচ্ছে যে পুলিশের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সার্চ করা, পুলিশ জানাচ্ছে সেই পদ্ধতি মেনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তারা সুমিত রায়ের খোঁজ শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। কিন্তু বাড়ির ভেতর যারা ছিলেন কেউ হচ্ছে দরজা খুলছিলেন না, কেউ হচ্ছে সুমিত রায়কে ডেকে পর্যন্ত দিচ্ছিলেন না। এরপর পুলিশ জানাচ্ছে তারা 4 ঘন্টা ধরে বাড়ির বাইরে অপেক্ষা করে থাকে। এরপর বাড়ির যে সামনের যে বড় কালো গেট, সেখানে হচ্ছে 9 লিভারের একটা তালা লাগানো রয়েছে, এবং ভেতরে যে কোলাপসিবল গেট, সেখানেও হচ্ছে তালা লাগানো রয়েছে। গ্যাস কাটার নিয়ে আসা হয়, গ্যাস কাটার নিয়ে এসে বাড়ির যে দুটো গেট, বাইরের গেট এবং ভেতরের যে গেট রয়েছে, সেই গেটের তালা ভাঙে, তালা কাটে, লক কেটে একবারে বাড়ির ভেতরে সকাল 6টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পুলিশের টিম তারা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর বিভিন্ন যে ঘরগুলো ছিল, সেই ঘরে তারা খোঁজে হচ্ছে সুমিত রায়ের খোঁজ করে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সুমিত রায়কে পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে যে সুমিত রায়
খোঁজে তারা গিয়েছিল। সুমিত রায়কে তারা না পাওয়ার পর তারা হচ্ছে নীল সিজার লিস্ট দিয়ে তারা হচ্ছে বেরিয়ে আসে এবং এক্ষেত্রে হচ্ছে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বিরুদ্ধে কিন্তু এই যে তদন্তে উঠে আসে বেশ কিছু বিষয়, সেই জন্যই তার খোঁজ পাওয়াটা তদন্তের স্বার্থে অত্যন্ত প্রয়োজন এবং তার জন্য তাকে তার খোঁজেই কিন্তু পুলিশের টিম তারা রওনা হয়েছিলেন, কিন্তু সুমিত রায় কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি এই তল্লাশির পর যখন পুলিশ আধিকারিকরা বেরিয়ে যান, তার কিছুক্ষণ পরেই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির একেবারে সামনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। তালা ভেঙে ওরা সার্চ করেছে, সার্চ করছে, আমাদের কাছে রয়েছে এখন না, তালা ভেঙে ওরা সার্চ করেছে, সার্চ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তালা ভেঙে সার্চ করা হয়েছে, গোটা বাড়ি সার্চ করা হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে এই পুলিশি তল্লাশি প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অতীত, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অতীত হয়ে গেছে। মানুষ ওদেরকে পাস্ট করে দিয়েছে, প্রেজেন্টে নেই। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। জনগণ তো শাস্তি দিয়েছে এবং সংবিধানের তরফ থেকে, আইনের তরফ থেকে তো তাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতেই হবে। কেউ পার পাবে না। ছোট থেকে পঞ্চায়েত স্তরের নেতা থেকে কাউন্সিলর থেকে শুরু করে ওপর পর্যন্ত যদি এই করাপশনের লেভেল অত উঁচুতে উঠে গিয়ে থাকে, এই জাল বিস্তার হয়ে থাকে, এই মায়া জালকে ভাঙতে গেলে এদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে না। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের আর্থিক লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর, সেই সুজয় হাজরা গত 6 জুন খড়গপুর থেকে জালে ধরা পড়েন। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, শালবনী থানায় সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছিল। আর সেই জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। সুজয় হাজরা যিনি তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতিও। আগামী 3 দিন আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৃথক 3টি মামলায় ডেকে পাঠানো হয়েছে। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দায়ের হলো অভিযোগ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অভিযোগ দায়ের হয়। ভোট প্রচারে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের প্রচারে সেই মন্তব্যকে উস্কানিমূলক বলে ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন। উনি প্রত্যেক সময় বলে ধমকানোর রাজনীতি, চমকানোর রাজনীতি নাকি পুলিশ প্রশাসন করে, কেন্দ্রীয় বাহিনী করে। উনি কি করছিলেন? এগুলা কি ভোট চাওয়া না ভোটের দাবি? কিভাবে একজন সাংসদ এই বক্তৃতা করতে পারে? সত্যি করে আজকেও শরীর কেঁপে উঠে। যদি ভুলবশ এই সরকারটা থেকে যেত, এই বক্তব্যগুলা যে উঠে এসেছে 2021 পোস্ট ভায়োলেন্স থেকেও বড় খামতি হতো, হয়তো আজকে এই ইন্টারভিউ দিতে পারতাম না, আপনি এই ইন্টারভিউ নিতে পারতেন না। আর এখন পর্যন্ত আমরা লাশ গুনতে এমন ব্যস্ত থাকতাম যে নিজেকেই ভুলে যেতাম। নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার কমপ্লেন আইনসঙ্গত হিসাবে সাইবার সেলে জমা দিয়েছি। এখন ওনাদেরকে দেখা উচিত যে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়। এখানে সেকশন 152, সেকশন 193, 196 বিএনএস এর অনেকগুলা ধারা অ্যাপ্লিকেবল হচ্ছে, আর আরপিএ তো আসি। এরই মধ্যে সই জালিয়াতি তদন্তে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সূত্রের দাবি, রেজলিউশন বুক নিয়ে তাকে একের পর এক প্রশ্ন করেন তদন্তকারীরা। তাতে মেজাজও হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ফের রবিবার তলব করা হয়েছে। তিনি যাবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক ভাষণ মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। তার আগে বৃহস্পতিবার সই জালিয়াতি মামলায় তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ভবানী ভবনে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
সিআইডি সূত্রে দাবি 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বে রেজলিউশন বুক সংক্রান্ত অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছে সিআইডি, যারা জানিয়েছেন রেজলিউশন বুকে সই তাদের নয়। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। আপনারা জানেন গতকাল আমি ভবানী ভবনে সিআইডি অফিসে গেছিলাম। সেখানে আমাকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। পুরো ব্যাপারটা কি ওরা ভাবছে যে সরকারটা বোধহয় আগের মতন ভাবে চলছে। ওরা ভুলে যাচ্ছে যে এই সরকারটা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয়। কোনো ম্যানেজ করা যাবে না, কোথাও কোনো রকমভাবে আটকে রাখা যাবে না। আমরা জানি মানুষ অভিষেক বাবু এবং তার পরিবার থেকে নিজেরা সরে এসেছেন, ভালো খারাপের বিষয় নেই, কিন্তু যারাই সুবিধাবাদের রাজনীতি করছেন রাজনীতিতে টিকে থাকার জন্য, রাজনীতি তাদেরকে রেয়াত করবে না, রাজনীতিও তাদেরকে ইতিহাস থেকে মুছে দেবে। সই জালিয়াতি কাণ্ডে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করল সিআইডি। দুপুর 3টে তাকে ডেকে পাঠানো হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।